ওকে, আমরা লাস্ট ক্লাসে লাসাতেলিয়ার নীতির তাপের প্রভাবটা নিয়ে আমরা বিস্তারিত পড়েছি। আশা করছি তুমি গত ক্লাসের ভিডিওটা পুরোপুরি দেখে তারপর খাতায় লিখে প্র্যাকটিস করে ফেলেছো। কারণ লেখাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ এই যে এই লেখাটা এটা কিন্তু তোমার নিজস্ব খাতায় থাকতে হবে এবং তোমার মুখস্থ করে ফেলতে হবে। এবং আমি লেখাটা এমনভাবে লেখার চেষ্টা করেছি যে যে কোনো প্রশ্ন আসুক একটা টপিকে, যাতে লেখাটা মোস্টলি সিমিলার থাকে, মানে তুমি যাতে একই রকম লেখা থাকে, যাতে বারবার এক একটার সময় এক এক রকম মুখস্থ করতে না হয়। এই জন্য আমি কিন্তু গত ক্লাসে প্রত্যেকটা লেখা প্রায় কাছাকাছি রাখার চেষ্টা করেছি যাতে তোমার জন্য সুবিধা হয়। তো অবশ্যই তুমি এই ক্লাসটা দেখার আগে আগের ক্লাসের সম্পূর্ণ পড়াটা যদি মুখস্থ করে ফেলো তাহলে তাহলে তুমি এই ক্লাসটা দেখা শুরু করো, না হলে তুমি এই ক্লাসটা বন্ধ করে আগের ক্লাসেরটা শেষ করে আসো। না হলে কিন্তু আমাদের যে দুইটা ক্লাসে আলাদা করে পড়ানোর একটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা সফল হবে না। দেখা যাবে তুমি ওইটা না শিখে যদি আবার এটা চলে আসো শিখতে, তাহলে দেখা যাবে দুইটার মধ্যে একটা কনফিউশন তৈরি হবে। তো সেই জন্য আমি তাপের প্রভাব এবং চাপের প্রভাব দুইটাকে আলাদা ক্লাসে রেখেছি যাতে কোনো কনফিউশন না থাকে। ওকে, তাহলে আমরা যদি তুমি শুরু করে মানে যদি আগের ক্লাসটা শেষ করে থাকো তাহলে তুমি এটা শুরু করতে পারো। তো আমরা এখন এখানে চাপের প্রভাবে একটা নির্দিষ্ট একটা লাইন আছে, সেই লাইনটা একটু মনে রাখবা যে যে সকল বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদ উভয়ই গ্যাসীয় সে সকল বিক্রিয়ায় চাপের প্রভাব আছে। মানে যদি এই যে বিক্রিয়ক এবং উৎপাদ যদি সবগুলো গ্যাস হয় তাহলেই কি থাকবে, চাপের প্রভাব থাকবে, না হলে বিক্রিয়ায় চাপের প্রভাব থাকবে না। তো যদি কোনো সময় বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে কোনো কঠিন পদার্থ দেখো বা লিকুইড দেখো, তাহলে বলবা যে যদি বলো যে চাপের প্রভাব আছে কি না, তুমি কি বলবা যে যেহেতু বিক্রিয়ায় একটি বিক্রিয়ক অথবা উৎপাদ যদি বিক্রিয়কে যদি সলিড থাকে মানে কঠিন থাকে, তাহলে বলতে হবে যেহেতু বিক্রিয়কটা গ্যাসীয় বা গ্যাসীয় নয়, তাই এই বিক্রিয়ায় চাপের প্রভাব নেই। শেষ, এই লাইনে উত্তর শেষ। আমি যে কথাটা বলছি যদি মনে না থাকে খাতায় লিখে ফেলতে পারো। তো এখন আমাদের সাধারণত এই চাপের প্রভাবে দুই ধরনের ঘটনার প্রশ্ন আসে। এক ধরনের ঘটনা যখন যখন হচ্ছে বিক্রিয়কে মোল সংখ্যা বেশি উৎপাদে মোল সংখ্যা কম। তো দেখতে পাচ্ছ যে নাইট্রোজেন এখানে 1 মোল আছে আর হাইড্রোজেন আছে 3 মোল আর অ্যামোনিয়া আছে 2 মোল। তাহলে দেখো তো বিক্রিয়কে মোট মোল সংখ্যা কত, 1 আর 3 যোগ করলে 4, আর এখানে উৎপাদ আছে 2, মানে বিক্রিয়কে মোল সংখ্যা বেশি উৎপাদে মোল সংখ্যা কম। তো এই ধরনের ঘটনা নিয়ে সাধারণত প্রশ্ন আসে। আরেকটা ঘটনা আসে যেটাতে দুইটাই মোল সংখ্যা সমান। দেখো এখানে 1 মোল আছে, এখানেও 1 মোল আছে, আর এখানে আছে 2 মোল। তাহলে বিক্রিয়কের মোল সংখ্যা হচ্ছে 1 আর 1 যোগ করলে 2, আর উৎপাদের মোল সংখ্যাও 2, মানে দুইটাই সমান। সাধারণত এই দুই ধরনের ঘটনা আসে। তবে আরেকটা ঘটনাও আসতে পারে, সেটা আমি লিখি নাই, যেটা এটার উল্টা। এটার উল্টা বলতে বিক্রয়কে মোল সংখ্যা কম হবে উৎপাদের মোল সংখ্যা বেশি হবে। এটা যদি শিখতে পারো, এটার ঠিক বিপরীত ঘটনা হচ্ছে এটা। তাই আমি আর আলাদা করে লিখিনি। তো এখানে একটা জিনিস আমাদের সব সময় প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সারে প্রথম শুরু হবে এটা দিয়ে যে একই আয়তনে গ্যাসের মোল সংখ্যা বেশি হলে চাপ বেশি হয়, মোল সংখ্যা কম হলে চাপ কম হয়। এই লাইনটা দিয়েই আমরা সবসময় চাপের যদি কোনো প্রশ্ন আসে সেক্ষেত্রে এই লাইনটা দিয়েই শুরু করব, মানে এই সেন্টেন্সটা দিয়ে শুরু করব। তো আমরা এই সেন্টেন্সটা একটু বোঝার চেষ্টা করি যে একই আয়তনে গ্যাসের মোল সংখ্যা বেশি হলে চাপ বেশি হয়। কিভাবে সম্ভব? মনে করো একটা পাত্রের মধ্যে একটা পাত্র, একটা না দুইটা পাত্র নিলাম, দুইটা পাত্রের আয়তন সেম। তো কিন্তু দুইটা পাত্রের মধ্যে এখানে আছে 100 মোল, 100 মোল অণু, আর এখানে আছে মনে করো 50 মোল অণু। আয়তন কিন্তু সেম, পাত্রের আয়তন সেম, যতটুকু জায়গা দখল করছে গ্যাসের মোলগুলো সবগুলো সেম জায়গা দখল করছে। কিন্তু এখানে মোল বেশি বা এখানে অণুর সংখ্যা বেশি, এখানে অণুর সংখ্যা কম। সরি, এখানে অনুসংখ্যা কম, এখানে অনুসংখ্যা বেশি। তাহলে যেখানে বেশি সেখানে তো অবশ্যই ধাক্কাধাক্কি বেশি হবে। একটা অণু আরেকটা অণুর সাথে কি হবে, ধাক্কাধাক্কিটা বেশি হবে। যত বেশি ধাক্কাধাক্কি বা যত বেশি সংঘর্ষ হবে তত বেশি চাপ তৈরি হবে। আর যেখানে মোল সংখ্যা কম বা অণুর সংখ্যা কম সেখানে ধাক্কাধাক্কিও কম, চাপ কম। এটা সহজ জিনিস। তাহলে আমরা ধাক্কাধাক্কি বলতে যে অণুগুলা এই পাত্রের গায়ে বেশি পরিমাণে আঘাত করবে যখন অণুর সংখ্যা বেশি থাকবে, আর অণুর সংখ্যা যখন কম থাকবে তখন পাত্রে
আঘাতের পরিমাণ বা ধাক্কার পরিমাণ কম থাকবে, তার মানে চাপও কম থাকবে। তো চাপ বলতে কিন্তু এই জিনিসটাই বোঝায় যে অণুগুলা যখন পাত্রের গায়ে চাপ প্রয়োগ করে, মানে ধাক্কা দেয়, চাপ প্রয়োগ করে, তো বেশি পরিমাণ মোল থাকলে বা বেশি পরিমাণ অণু থাকলে ধাক্কার পরিমাণও বেশি হবে, চাপের পরিমাণও বেশি হবে। তাহলে আমরা এখান থেকেই বলতে পারি যে একই আয়তন, মানে একই আয়তন যদি একই হয়, তাহলে যেই গ্যাসের মোল সংখ্যা বেশি সেই গ্যাসের চাপও বেশি। তাহলে আমরা বিপরীত ক্রমে বলতে পারি যে চাপ বেশি হওয়ার মানে হচ্ছে মোল সংখ্যা বেশি, চাপ কমাইলে মোল সংখ্যা কী হয়ে যাবে, কমে যাবে, চাপ বাড়াইলে মোল সংখ্যা বেড়ে যাবে। বুঝতে পারছো? তাহলে এখানে আমাদের সেম এই লাইনটাই আমরা সবসময় লিখব যে একই আয়তনে গ্যাসের মোল সংখ্যা বেশি হলে, মোল সংখ্যা যদি বেশি হয় তাহলে চাপ বেশি হয়, মোল সংখ্যা যদি কম হয় তাহলে চাপ কম হয়। আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা আবার একটু আগের থেকে দেখো যে আমি যখন কারণটা দেখাইছি। তারপরেও যদি বুঝতে ব্যর্থ হও আমাকে অবশ্যই জানাবা, তাহলে আমি অন্যভাবে বোঝানোর চেষ্টা করব। উপরের বিক্রিয়ায় বাম দিকে বিক্রিয়কের মোল সংখ্যা 1+3 বা 4 ও ডান দিকে উৎপাদের মোল সংখ্যা 2। এইভাবে লাইনগুলো শুরু হবে। উপরের শুধুমাত্র চেঞ্জ হবে এটা যে বিক্রিয়া হচ্ছে বিক্রিয়কের মোল সংখ্যাটা চেঞ্জ হবে হয়তো বা, যে এখানে যদি 2 থাকে এখানে যদি 3 থাকে তাহলে লিখবা 2+3 বা 5, এরকমই চেঞ্জ হবে। আর বাকি লেখার টাইপ সেম থাকবে। যে উপরের বিক্রিয়ায় বাম দিকে বিক্রিয়কের মোল সংখ্যা সেম লেখা থাকবে, জাস্ট এই নাম্বারটা চেঞ্জ হবে। ডান দিকে উৎপাদের মোল সংখ্যা সেম থাকবে, জাস্ট নাম্বারটা চেঞ্জ হবে যদি প্রশ্ন অন্যটা আসে। এবার আমরা দেখি যে চাপ যদি বাড়ানো হয়, এই বিক্রিয়াটাতে চাপ বাড়ানো হলে কি হবে। দেখো এখানে বিক্রিয়াটা সাম্যাবস্থায় আছে, তো আমি যদি এখন বিক্রিয়ায় চাপ বাড়াই, দেখো তো এখানে আমাদের বিক্রিয়ায় সম্মুখমুখী বিক্রিয়ায় কি চাপ বেশি নাকি পশ্চাৎমুখী বিক্রিয়ায় চাপ বেশি, আমরা একটু অ্যানালাইসিস করি। কিভাবে করব? দেখতে পাচ্ছ যে বাম দিকে মোল সংখ্যা বেশি, তাহলে বাম দিকে চাপ বেশি। ডান দিকে মোল সংখ্যা কম, তাহলে ডান দিকে চাপ কম। বিষয়টা আশা করছি বুঝতে পারছো। বাম দিকে বাম দিকে মোল সংখ্যা বেশি, তার মানে চাপ বেশি। যেদিকে মোল সংখ্যা বেশি সেদিকে চাপ বেশি, সেটা তো আমরা প্রথম লাইনে শিখলাম। আর যেদিকে মোল সংখ্যা কম সেদিকে চাপও কম। তাহলে এখন আমাদের যদি তার মানে এর মানেটা কি? মানেটা হচ্ছে ডান দিকে, মানে বিক্রিয়াটা যত ডান দিকে যাবে তত চাপ কমবে। কারণ উৎপাদ যত পরিণত হবে, উৎপাদের মোল সংখ্যা যেহেতু কম তাহলে চাপ কম, তাহলে চাপ কমে যায়। মানে যখন উৎপাদে পরিণত হয়, মানে সম্মুখমুখী বিক্রিয়াটা যত বেশি হবে চাপ তত কমে যাবে। আর পশ্চাৎমুখী বিক্রিয়া যত বেশি হবে, মানে যত এগুলো তৈরি হবে, এগুলো যদি বেশি তৈরি হয় তাহলে কি হবে, চাপ বেশি হবে। কারণ এগুলো তৈরি হবে কীভাবে, পশ্চাৎমুখী বিক্রিয়ার মাধ্যমেই তো এগুলো তৈরি হওয়া সম্ভব। আর উৎপাদ তৈরি করা সম্ভব কীভাবে, সম্মুখমুখী বিক্রিয়ার মাধ্যমে। তাহলে যত বেশি উৎপাদ তৈরি হবে তত চাপ কমে যাবে, কারণ উৎপাদের পরিমাণ যখন বেশি থাকবে তখন তো তার মানে কি বুঝবে, মোল সংখ্যাটা এখানে কম, মানে উৎপাদে মোল সংখ্যা কম, তাই এখানে চাপও কম। তাহলে আমাদের এই চাপের ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি যে এই বিক্রিয়াটায় মানে সম্মুখমুখী বিক্রিয়াটা হচ্ছে চাপ কমায় আর পশ্চাৎমুখী বিক্রিয়াটা চাপ বাড়ায়। তো আশা করছি এই কনসেপ্টটা যদি বুঝতে পারো তাহলে তোমার এটা সুবিধা হবে। তাহলে আমাদের এখন কথা হচ্ছে চাপ বাড়ানো হয়েছে, এই বিক্রিয়াটাতে এখন চাপ বাড়ানো হয়েছে। তো আমরা জানি বিক্রিয়ার সাম্যাবস্থায় চাপ, তাপ এবং ঘনমাত্রা সবগুলোই কিন্তু একটা ব্যালেন্সড আকারে থাকে। যখনই হট করে চাপ বাড়ানো হয়ে যায় তখন তার টার্গেট থাকবে ওই যে বাড়তি যে চাপটা আছে সেটা আবার কমাইতে হবে। তো কি করলে বিক্রিয়াটা কি করলে কমবে? আমরা জানি যে সামনের দিকে গেলে বিক্রিয়া কি হবে, চাপ কমবে, কারণ এই যে মোল সংখ্যা কম। তাই আমাদের চাপ বৃদ্ধি করলে সম্মুখমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে, অর্থাৎ বিক্রিয়ার সাম্যাবস্থা ডানে সরে গিয়ে চাপ বৃদ্ধিজনিত ফলাফল প্রশমিত করবে। এই লাইনটাও কিন্তু সেম থাকবে, জাস্ট চাপ বৃদ্ধি করলে যদি বিক্রিয়াটা এরকমই হয় যে বাম পাশে মোল সংখ্যা বেশি ডান পাশে কম, তাহলে কিন্তু জিনিসটা সেম থাকবে। জাস্ট এই লেখাটার মধ্যে চেঞ্জ হবে কি, শুধু এই নাম্বারটা চেঞ্জ হবে, আর কিছু চেঞ্জ হবে না। চাপ বৃদ্ধি করলে সম্মুখমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে, অর্থাৎ বিক্রিয়ার সাম্যাবস্থা তাহলে কোথায় চলে যাবে, ডান দিকে চলে যাবে, ডান দিকে সরে গিয়ে চাপ বৃদ্ধিজনিত ফলাফল প্রশমিত করবে। এই লেখাটাও কিন্তু আমরা আগেরটার সাথে মিলিয়ে রাখার চেষ্টা করেছি যতটুকু সম্ভব। এবার যদি এই বিক্রিয়াটাতে চাপ কমানো হয় তাহলে কি হবে? চাপ যদি কমানো হয় তাহলে বলো তো, চাপ বাড়াই, কোন দিকে গেলে চাপ কমে? ডান দিকে গেলে চাপ কমে আর বাম দিকে গেলে চাপ বাড়ে। তো আমাদের চাপ কমানো হয়েছে, তাহলে বিক্রিয়ার টার্গেট কি হবে?
সাম্যাবস্থায় চাপ কমানো হয়েছে, তাহলে টার্গেট হবে চাপটাকে বাড়িয়ে যতটুকু কমেছে ততটুকু আবার বাড়ানো। তা কোন দিকে গেলে বাড়বে? আমরা জানি যে বিক্রিয়ার মোল সংখ্যা দেখতে পাচ্ছ এখানে বেশি, তাহলে বাম দিকে গেলে বা পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা যদি বেড়ে যায় তাহলে কি হবে? চাপটা আবার বেড়ে যাবে। কতটুকু বাড়বে? যতটুকু কমছিল ততটুকু বাড়ার পরে কি হবে? আবার চাপ দেখা যাচ্ছে বিক্রিয়ার দুইটা হারই কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। সম্মুখমুখী বিক্রিয়ার হার, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার তখন সমান হয়ে যাবে। আর যখন চাপ কমানো হয়েছে ওই যতক্ষণ পর্যন্ত না ওই যতটুকু কমছে ততটুকু আবার বাড়বে, ততক্ষণ পর্যন্ত পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা বৃদ্ধি পেয়ে যাবে। তো আমরা এখন সংজ্ঞা লিখবো কীভাবে? তো দেখো আমি ডট 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 দিয়েছি। ডট 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 মানে হচ্ছে এই যে একই আয়তন থেকে শুরু করে এই যে হয় এই হয় না সরি এই যে এই পর্যন্ত 2, এই যে উৎপাদের মোল সংখ্যা, কারণ বিক্রিয়া তো চেঞ্জ হয় নাই, তাহলে তোমার উৎপাদের মোল সংখ্যা 2 এই পর্যন্ত হুবহু সেম, কোনো চেঞ্জ নেই। তুমি অবশ্যই ডট ডট দিবা না, তুমি খাতার মধ্যে এই জিনিসগুলো লিখবা। তাহলে এখানে একই আয়তনে গ্যাসের মোল সংখ্যা বেশি হলে চাপ বেশি হয়, মোল সংখ্যা কম হলে চাপ কম হয়, হুবহু কোনো চেঞ্জ নাই। উপরের বিক্রিয়া বাম দিকে মোল সংখ্যা বিক্রিয়কের মোল সংখ্যা এত, ডান দিকে উৎপাদের মোল সংখ্যা 2। এতটুকু লেখার পরে তুমি এই যে চাপ বৃদ্ধি করলে লিখছিলাম, এখন লিখবো চাপ হ্রাস করলে অথবা কমালে কী হবে? পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে, মানে যে পিছনের দিকে বিক্রিয়ার হারটা বৃদ্ধি পাবে। এর মানে কি? তাহলে বিক্রিয়ার সাম্যাবস্থা তাহলে কোথায় চলে যাবে? বামে সরে যাবে, গিয়ে চাপ হ্রাসজনিত ফলাফল প্রশমিত হবে। একই লেখা, আমি জাস্ট একটু কাছাকাছি রাখার চেষ্টা করছি। এবার আমরা চলে যাই ঘটনা 2। ঘটনা 2 হচ্ছে এখানে দেখতে পাচ্ছ যে দুইটাই মোল সংখ্যা সমান, তো সেই ক্ষেত্রে আমরা লেখাটা কি লিখব? ঠিক একই লেখা, আমি বলছি যে প্রত্যেকটার ক্ষেত্রে একই লেখা হবে, যে চাপ কম হবে, তারপরে উপরের বিক্রিয়া মোল সংখ্যা বিক্রিয়কের মোল সংখ্যা এত, আমি ডট 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 দিয়ে দিয়েছি, মানে কারণ আগের লেখার সাথে হুবহু মিল, কোনো চেঞ্জ নাই, জাস্ট এই নাম্বারটা চেঞ্জ, আমি কিন্তু আগেই বলেছি। তাহলে হুবহু একই লাইন লিখবা, তুমি কিন্তু ডট ডট দিবা না, তুমি খাতার মধ্যে অবশ্যই বাংলা লিখবা। একই আয়তন থেকে শুরু করে একদম এই মোল সংখ্যা, জাস্ট নাম্বারটা চেঞ্জ হবে, এছাড়া আর কিছু চেঞ্জ হবে না। এইখানে একটু আমরা নতুন কিছু লিখব, যে অর্থাৎ দেখতে পাচ্ছি যে দুইটাই যেহেতু মোল সংখ্যা সমান, তার এখানে কোনো চাপের প্রভাব নাই, তাহলে আমাদের উত্তর এখানে এতটুকুই শেষ হয়ে যাবে। কি লিখব? এই বিক্রিয়ায় মোল সংখ্যার কোনো পরিবর্তন হয় না। দেখতে পাচ্ছ মোল সংখ্যার কোনো পরিবর্তন হয় না। এখানে দেখতে পাচ্ছ যে দুইটা, এখানেও দুইটা, তাহলে এখানে যে এখানে 2 আর এখানে দুইটা মিলে 2, তাহলে এখানে মোল সংখ্যার কোনো পরিবর্তন হয় না, কাজেই এই বিক্রিয়ার সাম্যাবস্থায় চাপের কোনো প্রভাব নেই। যদি এই টাইপের প্রশ্ন আসে তাহলে আমাদের এই 4 লাইনেই উত্তর কমপ্লিট। তাহলে এই 4 লাইন লিখলে এর মানে না যে ছোট লিখছো তার মানে নাম্বার কম দিবে। 3 নাম্বারে যদি প্রশ্ন হয় তাহলে এতটুকু লিখলেই তুমি 3-এ 3 পেয়ে যাবা। আর লেখা যদি অস্পষ্ট হয় সেক্ষেত্রে 3-এ হয়তো বা 2 পাইতে পারো। তাহলে লেখাটা সুন্দর করে লিখতে পারলে তোমার 3-এ 3ই পেয়ে যাবা, ছোট লেখা তারপরেও নাম্বার ফুল। আশা করছি পুরোটা বুঝতে পেরেছো, যে যদি দুই পাশে মোল সংখ্যা সমান হয় তাহলে চাপের প্রভাব থাকবে না, সুন্দর করে গুছিয়ে এই কথাটা লিখে দিবা, তাহলে নাম্বার ফুল চলে আসবে ইনশাল্লাহ। তারপর আমরা চলে যাই ঘনমাত্রা। ঘনমাত্রার প্রভাব, ঘনমাত্রা বলতে কি বোঝায়? ঘনমাত্রা হচ্ছে পরিমাণ আর কি, যে বিক্রিয়ক এবং উৎপাদ, আমরা যে এতদিন বিক্রিয়া দেখছি যে বিভিন্ন বিক্রিয়া, আমি একটু বিক্রিয়াটাই দেখাই আবার, এই বিক্রিয়াটাই বিক্রিয়ার শুরুতে বিক্রিয়কের পরিমাণ 100% থাকে আর উৎপাদ থাকে 0%, মানে উৎপাদ তো তখন তৈরি হয় নাই। যখন সময় যত সামনের দিকে আগাবে, মানে সময় যত বাড়বে, বিক্রিয়কের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকে, উৎপাদের পরিমাণ বাড়তে থাকে। তাহলে দেখো বিক্রিয়ক কিন্তু হারিয়ে যাচ্ছে, মানে বিক্রিয়ক কিন্তু হারিয়ে গিয়ে আবার উৎপাদে পরিণত হচ্ছে। তো একটা সময় দেখা যায় যে দুইটাই সমান হয়ে যায়, মানে বিক্রিয়কের ঘনমাত্রা উৎপাদের ঘনমাত্রা সমান হয়ে যায়। তো তখন যেটা হয়, আমরা যদি সাম্যাবস্থা, তখন কিন্তু সাম্যাবস্থায় চলে যায়, বিক্রিয়াটা সাম্যাবস্থায় চলে যায় যখন দুইটার ঘনমাত্রাটা সমান হয়ে যায়। তো এখন যদি আমরা হুট করে একটা বিক্রিয়কের ঘনমাত্রা বাড়িয়ে দিই, বিক্রিয়াটা সাম্যাবস্থায়, মানে আমি আবার বলি, বিক্রিয়াটা সাম্যাবস্থায় আছে আর আমরা বিক্রিয়কের যে কোনো একটা বিক্রিয়কের ঘনমাত্রা বাড়িয়ে দিলাম, এর মানে কি? নতুন করে কোনো একটা বিক্রিয়ক যুক্ত করলাম, মানে নাইট্রোজেনের পরিমাণটা কমে গেছে, আমি কি করলাম? বাইরে থেকে নাইট্রোজেন একটু ঢাইলে দিলাম, এক ড্রপ দিয়ে দিলাম বা কয়েক ফোঁটা দিয়ে দিলাম নাইট্রোজেন, যেহেতু গ্যাস, এটাকে আমরা যে লিকুইড আকারে সাধারণত পাবো, লিকুইড আকারে দিলে সেটা গ্যাস হয়ে যাবে। তো যে কোনো গ্যাস কিন্তু লিকুইড আকারে সংরক্ষণ করা হয়, তো সেগুলোকে আবার যখন আমরা পাত্রটা উন্মুক্ত করে দিই তখন সেটা আবার গ্যাস আকারে বের হয়ে যায়। তো এই যে নাইট্রোজেন গ্যাস, মনে করো আমরা কয়েক ফোঁটা নাইট্রোজেন গ্যাস এই বিক্রিয়ার পাত্রে যোগ করে দিলাম, এর মানেই হচ্ছে আমরা বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াইলাম।
আবার যদি আমরা পাত্র থেকে একটু নাইট্রোজেনকে সরিয়ে নেই, তার মানে বোঝাবে বিক্রিয়কের ঘনমাত্রা কমানো হয়েছে। আবার হাইড্রোজেনের ক্ষেত্রে একই, আমরা যদি পাত্রে একটু হাইড্রোজেন মানে বিক্রিয়া চলতেছে এমন অবস্থায়, মানে বিক্রিয়া সাম্যাবস্থায় উপনীত হয়ে গেছে, এই অবস্থায় আমি যদি একটু হাইড্রোজেন বাইরে থেকে যোগ করে দেই, তাহলে কি হবে, বিক্রিয়কের ঘনমাত্রা বেড়ে যাবে। আবার যদি একটু হাইড্রোজেন সরিয়ে নেই, তাহলে কি হবে, বিক্রিয়কের ঘনমাত্রা কমে যাবে। আশা করছি বুঝতে পেরেছো যে ঘনমাত্রা বাড়ানো কমানো মানে কি। আবার একইভাবে উৎপাদের ক্ষেত্রেও ঠিক একই জিনিস, উৎপাদের ঘনমাত্রা বাড়ানো এর মানে কি। উৎপাদ যদি বাইরে থেকে আমরা এক্সট্রা কোনো যোগ করি, মানে অ্যামোনিয়া তৈরি হচ্ছে আমরা জানি, এই বিক্রিয়াটার মাধ্যমে অ্যামোনিয়া তৈরি হচ্ছে, কিভাবে জানবো, আমরা যদি পাত্রের মধ্যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন নেই, সেটা অ্যামোনিয়া তৈরি হবে, এটা শিওর। তো সেক্ষেত্রে আমরা যদি জানি যে পাত্রের মধ্যে অ্যামোনিয়া আছে, তো আমরা বাইরে থেকে আবার কি করলাম, অ্যামোনিয়া যোগ করে দিলাম, কয়েক ফোঁটা অ্যামোনিয়া দিয়ে দিলাম, তাহলে সেই ক্ষেত্রে অ্যামোনিয়ার কি হবে, ঘনমাত্রা বেড়ে যাবে। তার মানে এর মানেটা কি, বিক্রিয়কের উৎপাদের ঘনমাত্রা বেড়ে যাবে। আবার যদি আমরা জানি যে অ্যামোনিয়া পাত্রে আছে, সাম্যাবস্থায় আছে, দুটার ঘনমাত্রা সমান আছে, আমরা বাইরে থেকে অ্যামোনিয়া কি করলাম, এক চামচ দিয়ে অ্যামোনিয়া উঠাই নিলাম, তো সেক্ষেত্রে অ্যামোনিয়ার ঘনমাত্রা বা উৎপাদের ঘনমাত্রা তখন কি হবে, কমে যাবে। আশা করছি ঘনমাত্রা বিষয়টা মানে বুঝতে পারছো। তো আমরা এখন একটু দেখি যে ঘনমাত্রা বাড়ালে কমালে, এখানে টোটাল 4টা টপিক হবে, 4টা ঘটনা। একটা হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে কি হবে, বিক্রিয়কের ঘনমাত্রা কমাইলে কি হবে, আবার ঠিক একইভাবে উৎপাদের ঘনমাত্রা বাড়ালে উৎপাদের ঘনমাত্রা কমালে। আমি দুটা লিখছি, বাকি দুটা তুমি লিখবা, লেখার প্যাটার্ন সেম থাকবে, তুমি তোমার মতো করে জাস্ট বিক্রিয়কের জায়গায় উৎপাদ লিখবা, এতটুকুই। তো ঘনমাত্রা প্রভাব কিভাবে লিখব আমরা, বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে, বিক্রিয়ার সাম্যাবস্থায় যে কোনো একটি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে, মানে যে কোনো একটা বিক্রিয়ক যদি বাইরে থেকে আমরা যোগ করি, সম্মুখমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। কিভাবে, একটু আমরা কনসেপ্টটা ক্লিয়ার হয়, আশা করি এটা এমনিও চিন্তা করলে বোঝা যায় যে দেখতে পাচ্ছ যে দুইটা বিক্রিয়ার হার কি ছিল, সেম হয়ে গেছিলো। তো যখনই আমরা বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ায় দিছি, তখন কি হলো, সাম্যাবস্থায় কিন্তু দুইটার ঘনমাত্রা সমান ছিল, তাই দুই দিকে বিক্রিয়ার হার সমান হয়ে গেছিল। কিন্তু যখন একটা দিকে বিক্রিয়ক ঘনমাত্রা যখন বেড়ে যাবে, তখন কি হবে, এই দিকের বিক্রিয়ার হারটা বেড়ে যাবে। মানে মূল কথা হচ্ছে যেই দিকে ঘনমাত্রা বাড়বে সেই দিকের হারটা বেড়ে যাবে। মানে এইদিকে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ছে, তার মানে এই দিকের কি হবে, বিক্রিয়ার হার বেড়ে যাবে। তাহলে এদিকের বিক্রিয়ার হার কোনটা, সম্মুখমুখী বিক্রিয়ার হার। কেন বাড়বে, কারণ এখানে ঘনমাত্রা এখন দুটা কিন্তু সমান না, আগে এতক্ষণ দুটা সমান ছিল, তাই দুই দিকে বিক্রিয়ার হার সমান ছিল। যখনই এদিকে বিক্রিয়কের ঘনমাত্রা বেড়ে গেছে, তখন কি হবে, এরা বেশি এরা কম, তখন কি হবে, এরা অ্যামোনিয়া বেশি তৈরি করতে পারবে, তাই এটার হারটা বেড়ে যাবে সামনের দিকে। তাহলে আমরা এখানে সামনের দিকে কেন বেড়ে যায়, আমরা একটু চিন্তা করি। সামনের দিকে বেড়ে যায় কারণ দেখো শুরুর দিকে কিন্তু 100% ছিল, এটা আস্তে আস্তে কমছে। কেন কমছে, কারণ তাদের সবার টার্গেট ছিল যে আমরা দুইজনে কি হব, দুই পাশে সমান হব, মানে ব্যালেন্সড হব। হঠাৎ করে আমাদের যে ওজন মাপার দাঁড়িপাল্লার এক পাশে হঠাৎ করে ভর বেড়ে গেছে, তখন টার্গেট হবে দুই পাশে আবার সমান করতে হবে। সমান করার উপায়টা কি, তাহলে এটা যেহেতু বেড়ে গেছে, এটাকেও একটু বাড়াইতে হবে। এটা বাড়লে তখন কি হবে, দুইটা সমান হয়ে যাবে। মনে করো এখানে 50-50 ছিল, 50-50, তো আমি বাইরে থেকে নাইট্রোজেন একটু যোগ করার কারণে এটা হয়ে গেছে 55, কিন্তু এটা তো 50 আছে, তাহলে 55 বাই মনে করেন এটা 56, আর এটা 50 আছে, তাহলে এখন তার টার্গেট হবে যে দুইজনের সমান হইতে হবে। তখন সে আস্তে আস্তে কী হবে, বিক্রিয়াটা সামনের দিকে অগ্রসর হবে। তখন 56 থেকে হবে 55, এটা হয়ে যাবে 51, তারপর এটা হবে 54, এটা হয়ে যাবে 52, এটা হবে 53, এটা হয়ে যাবে 53। তখন কী হবে, বিক্রিয়ার হারটা আবার দুই পাশে সমান হয়ে যাবে। তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা যদি বেড়ে যায়, তাহলে তার টার্গেট হবে একটু উৎপাদের পরিমাণটা একটু বাড়িয়ে দুইটা যাতে আবার সমান করা যায়। তাহলে এরকম 50-50 ছিল, তুমি এটাকে 56 করে দেওয়ার কারণে পরবর্তীতে তারা বিক্রিয়াটা সম্মুখমুখী বিক্রিয়ার হার বাড়িয়ে 53 করে আবার বিক্রিয়াটা সাম্যাবস্থায় উপনীত হবে। আশা করছি বুঝতে পারছো। তাহলে আমাদের বিক্রিয়ার সাম্যাবস্থা তখন কি হবে, ডানে সরে গিয়ে ঘনমাত্রা পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। দেখো আমি এই পরিবর্তনের ফলাফল প্রশমিত হয় সব জায়গায়, প্রত্যেকটা ব্যাখ্যায় আমরা একই রাখছি, যাতে করে কোনো সমস্যা মানে মুখস্থ করতে বা বারবার আলাদা আলাদা না মুখস্থ করতে হয়। ঘনমাত্রা পরিবর্তন, যখন চাপ পরিবর্তন বলবে তো চাপ বৃদ্ধিজনিত বা হ্রাসজনিত, ঘনমাত্রা পরিবর্তন বা ঘনমাত্রা বৃদ্ধিজনিত লিখতে পারো, যে বাড়ালে যেহেতু ঘনমাত্রা বৃদ্ধিজনিত ফলাফল প্রশমিত হয়, লিখতে পারো, কোনো সমস্যা নাই।
বিক্রয়কের ঘনমাত্রা কমালে, তো বিক্রয়কের ঘনমাত্রা যদি কমাই দেই, তো সেক্ষেত্রে মানে এই যে এখানে 50 ছিল, আমি যদি একটু উঠাই নেই, তাহলে কী হবে, মনে করলাম 40 হয়ে গেছে। তখন কি হবে, এটা 50 এটা 40, তখন বললো ব্যালেন্স করার জন্য বিক্রয়টা কোন দিকে অগ্রসর হবে, অবশ্যই বাম দিকে অগ্রসর হবে। তাহলে 50 থেকে তখন কমতে কমতে দুজনে যখন একটু সমান সমান হয়ে যাবে, তখন কি হবে, বিক্রয়ের হারটা আবার সমান হয়ে যাবে, মানে সাম্যাবস্থায় উপনীত হবে। তাহলে বিক্রয়কের ঘনমাত্রা কমালে, বিক্রয়ের সাম্যাবস্থায় তখন যে কোনো একটি বিক্রয়কের ঘনমাত্রা কমালে পশ্চাৎমুখী বিক্রয়ের হার কী হবে, বৃদ্ধি পায়, অর্থাৎ বিক্রয়ের সাম্যাবস্থা বামে সরে গিয়ে ঘনমাত্রা পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। খুবই সহজ জিনিস। এখন আমাদের যদি উৎপাদের ঘনমাত্রা বাড়ানোর কথা বলে, উৎপাদের ঘনমাত্রা বাড়ালে কি হবে বলো তো, ঠিক এই জিনিসটা, উৎপাদের ঘনমাত্রা বাড়ালে এই জিনিসটা হবে। দেখো বিক্রয়কের ঘনমাত্রা কমালো, কম মানে কি, বিক্রয়কের ঘনমাত্রা কমালে উৎপাদের ঘনমাত্রা মানে বেশি থাকে তখন, মানে যদিও উৎপাদের ঘনমাত্রা তখন বাড়ানো হয় না, কিন্তু বেশি তো থাকে। এদিক দিয়ে যদি কমে যায় তাহলে এটা বেশি না, তাহলে ঘটনা কী ছিল, এটা যদি বেশি হয় তাহলে কি হবে, পশ্চাৎমুখী বিক্রয়ের হার বেড়ে গেছিলো। আবার এটা যদি কমে যায় তখন কি হয়, সম্মুখমুখী বিক্রয়ের হার বেড়ে যায়। এই তো, যাতে করে দুটা ব্যালেন্সড হয়। আশা করছি দুটা লেখার হুবহু একই থাকবে। যখন উৎপাদের ঘনমাত্রা বাড়ালে লেখাটা লিখবা, তখন জাস্ট বিক্রিয়ার সাম্যাবস্থায় যে কোনো একটি উৎপাদের ঘনমাত্রা বাড়ালে এখানে কি লিখবা, এই লেখাগুলো হুবহু সেম, মানে একটা আরেকটা। যেমন আমি যদি এখানে একটু বুঝাই, উৎপাদের ঘনমাত্রা যখন তুমি লিখবা, উৎপাদের ঘনমাত্রা বাড়ালে তখন কি লিখবা, বিক্রিয়ার সাম্যাবস্থা, এই যে এই লেখাটা, বিক্রিয়ার সাম্যাবস্থায় যে কোনো একটি উৎপাদের ঘনমাত্রা বাড়ালে, এখানে হবে বাড়ালে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পায়, অর্থাৎ বিক্রিয়ার সাম্যাবস্থা বামে সরে গিয়ে ঘনমাত্রা পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। আমি তো অলরেডি এই জিনিসটা বুঝাইছি, তো তাই আর বুঝাচ্ছি না। তুমি এটা লিখতে পারবে আশা করছি, যে বিক্রিয়ার সাম্যাবস্থার যে কোনো একটি উৎপাদের ঘনমাত্রা বাড়ালে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। মানে এখানে দেখো যে আমি কেন এইটার সাথে সম্পর্কিত রিলেট করতেছি, কারণ বিক্রিয়কের ঘনমাত্রা কম হওয়ার মানে হচ্ছে উৎপাদের ঘনমাত্রা বেশি। সেটা উৎপাদের ঘনমাত্রা বাড়ানো হোক বা আগের মতোই থাকুক, এর মানে তো এটাই বোঝায় যে বিক্রিয়কের ঘনমাত্রা যদি কম থাকে তাহলে উৎপাদের ঘনমাত্রা বেশি। তাহলে আমাদের এই লেখাটাই হুবহু থাকবে। আবার উৎপাদের ঘনমাত্রা যদি কমানো হয়, উৎপাদের ঘনমাত্রা কম, এর মানে কি, বিক্রয়কের ঘনমাত্রা বেশি, তাহলে যে এটা বিক্রয়কের ঘনমাত্রা বেশি। বুঝতে পারছো? তাহলে আমাদের এই লেখাটাই হুবহু, এই দুটা লেখাকে তুমি তোমার সৃজনশীলতা অ্যাপ্লাই করে অবশ্যই বাকি দুইটাও কমপ্লিট করে ফেলবা। আজকের লেকচার এই পর্যন্তই। আজকের লেকচারটা আশা করছি ভিডিও পুরোটা দেখে তারপর অবশ্যই পুরোটা শেষ করে ফেলবা।